তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস সিক্সের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সাজেশন পেজ 25। তোমাদের যে 50 নম্বরে পরীক্ষা হবে তার যে টাইম এবং তার কোশ্চেন প্যাটার্ন পুরোটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলো আমরা শুরু করছি। প্রথমে এমসিকিউ কোশ্চেন দেখো, বেতার তরঙ্গ প্রতিফলন হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? এখানে তোমাদের মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপরে তোমাদের ট্রপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, এইসব আছে। এখানের মধ্যে সঠিক উত্তরটা হবে তোমাদের থার্মোস্ফিয়ার। এর পরবর্তী প্রশ্নটি রয়েছে, সাহারা মরুভূমি যে মহাদেশে অবস্থিত? সাহারা মরুভূমি কোন মহাদেশে? এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ওशिয়ানিয়া কোন মহাদেশ? এখানে উত্তরটা হবে তোমাদের আফ্রিকা মহাদেশে। এরপরে তোমাদের বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার। এখানে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। এর পরবর্তীতে রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পায়। কত উষ্ণতা হ্রাস পায়? না 6.5 ডিগ্রি বলে এই হিসাবে হ্রাস পায়। ঠিক আছে। তারপর বলছে কোন মাটিতে লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য ইটের মতো গাঢ় লাল রঙের হয় মাটির রং? পলি মাটি, কালো মাটি, মরু মাটি, ল্যাটেরাইট মাটি। এখানে তোমরা সবাই জানো ল্যাটেরাইট লাল মাটি, যেটার কালার হয় লাল রঙের, আর এটাতে ওই মূলত ওই লৌহ অক্সাইড থাকে বা ফেরাস অক্সাইড থাকে বলেই এর রংটা কিন্তু হয় তোমাদের লাল রঙের। এর পরবর্তীতে তোমাদের রয়েছে কোন মাটি ব্যাসল্ট শিলা থেকে তৈরি হয়? এখানে দেখো তোমাদের এখানে রয়েছে লাল মাটি, কালো মাটি, মরু মাটি, পলি মাটি। এখানে উত্তরটা হবে কালো মাটি, বা কোথাও থাকে দেখবে রেগুড় থাকে, রয়কার গয়হস্যকার র এরকম থাকে, রেগুড় থাকে কোথাও কোথাও দেখবে, সেটাও হবে। এরপরে দেখো বলছে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? তোমরা জানো ভারতের কোন অরণ্যে? ভারতের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। আর যেটা হচ্ছে গুজরাটের গির অরণ্য অনেক জায়গায় থাকে, গুজরাটে অবস্থিত। তারপরে বলেছে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ, 16ই মার্চ, 12ই মার্চ, 31শে মার্চ। তোমাদের 21শে মার্চ হচ্ছে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। এরপরে বলছে কোনটি ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ? ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ কোনটি সেটা তোমাদের দিয়েছে, দেখো ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ শাল, রবার, সুন্দরী, পাইন। এখানে আমাদের উত্তর হচ্ছে সুন্দরী। আর একটা জিনিস মনে রাখবে, সুন্দরী গাছের নাম থেকেই কিন্তু সুন্দরবন হয়েছে। ঠিক আছে, সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবন, যেটা আমাদের কোন জেলা আছে? দক্ষিণ 24 পরগনার মধ্যে অবস্থিত, যেটা পশ্চিমবঙ্গের ম্যাপ আঁকলে একেবারে নিচের অংশটা, যেটা সমুদ্রের সংলগ্ন। ঠিক আছে। এরপরে হচ্ছে সুন্দরবনে পাওয়া যায় একশৃঙ্গ গন্ডার, রেড পান্ডা, রয়্যাল বেঙ্গল টাইগার না বুনো গাধা? এখানে তোমরা সবাই জানো যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য, যে এখানে আমাদের রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার নামের বাঘটি। এরপরে তোমাদের রয়েছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কোন ঋতুতে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। কোন ঋতুতে দেখা যায়? শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয়, গ্রীষ্মকালে হয় কি তোমাদের, গ্রীষ্মকালে যেটা হয় সেটা হচ্ছে কালবৈশাখী, শরৎকালে যেটা হয় সেটা আশ্বিনের ঝড়, আর শীতকালে হয় তোমাদের যে পশ্চিমী ঝঞ্ঝা। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য। এরপর দেখো উত্তর ভারতে গ্রীষ্মকালে দিনের বেলায় যে আধিক্য উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে বলে লু বলে, উষ্ণ বায়ু। আঁধি হচ্ছে ধূলির ঝড়, কালবৈশাখী হচ্ছে গ্রীষ্মকালে বিকেলের যে ঝড় হয়। এর পরবর্তী প্রশ্নের পৃষ্ঠাতে আমরা যাচ্ছি। এরপরে দেখো তোমাদের এখানে রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে, তারপরে তোমাদের এক কথায় উত্তর এগুলো রয়েছে, আমি করাচ্ছি। এখানে নির্দেশ মতো করতে হবে। 8 নাম্বার, এখানে 4 হাফ ভাগ আছে, মানে এই 4 যোগ করবে না এই 8-এ। ঠিক আছে, কারণ এই 4 যোগ করলে তোমাদের 8 হচ্ছে ঠিকই, কিন্তু এটা বেশি নাম্বার হয়ে যাবে তখন। ঠিক আছে, চলো এরপরে যাচ্ছি শূন্যস্থান পূরণ। দেখো পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে কি? ল্যাম্বার্ট। তোমরা সবাই জানো ল্যাম্বার্ট। আমি লিখে দিচ্ছি, যার সমস্যা হবে সে এখান থেকে করে নেবে। তারপর বলছে আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভিনসন ম্যাসিভ। তোমরা এটাই জানো ভিনসন ম্যাসিভ বলে, এটা যে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভিনসন ম্যাসিভ। ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল তোমাদের মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে মৌসিনরামে। এখানে তোমরা মৌসিনরাম বলেই লিখতে পারো, যেহেতু একটাই শূন্যস্থান রয়েছে, যে মৌসিনরামে তোমাদের প্রচুর পরিমাণে কি হয়? বৃষ্টিপাত হয় সর্বাধিক। ঠিক আছে, আর যেটা ইসে লিখলে হবে তোমাদের মেঘালয়ের মৌসিনরাম। ঠিক আছে, মেঘালয়ের মৌসিনরাম।
চেরাপুঞ্জির কাছে। এর পরের প্রশ্ন রয়েছে যে ভারত ড্যাশ জলবায়ুর দেশ, ভারত কিন্তু মৌসুমী জলবায়ুর দেশ, ঠিক আছে, ভারত মৌসুমী জলবায়ুর দেশ। এরপরে বলেছে দেখো কোন অরণ্যের উদ্ভিদে শ্বাসমূল ঠেসমূল দেখা যায়, তোমাদের মনে রাখতে হবে যে ম্যানগ্রোভ উদ্ভিদের, ম্যানগ্রোভ উদ্ভিদের। দেখো আমি সুন্দরভাবে তোমাদের কিন্তু কোশ্চেনগুলোর অ্যান্সারও অ্যানালাইসিস করে দিচ্ছি, ঠিক আছে। ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবণাম্বু, লবণাম্বু, লবণাম্বু যে অরণ্যে তোমাদের কিন্তু এই শ্বাসমূল ঠেসমূল দেখা যায়, মানে যেগুলোর উদাহরণ দিলে সুন্দরবন এলাকাটাকেই প্রভাবিত করবে, ঠিক আছে, সুন্দরবন অঞ্চলটাকেই ধরার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের রয়েছে কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, সিনকোনা গাছের ছাল থেকে তোমাদের কুইনাইন তৈরি হয়, সিনকোনা তোমাদের এটা এটা সবাই জানো, সিনকোনা গাছের ছাল থেকে। তারপরে ভারতে কোন মাসে প্রথম সপ্তাহে বন্যপ্রাণ সপ্তাহ পালন করা হয়, এটা হবে কি অক্টোবর মাসে। তোমরা এগুলা এমসিকিউ যদি করো এখান থেকে হুবাহু কমন পেয়ে যাবে তোমাদের স্কুলের পরীক্ষাতে। এরপর দেখো ভারতের কোথায় বুনো গাধা দেখা যায়, ভারতের কোথায় বুনো গাধা দেখা যায়, এটা হবে গুজরাটের কচ্ছের রণ অঞ্চলে, ঠিক আছে, গুজরাটের কচ্ছের রণ অঞ্চলে, ঠিক আছে, কচ্ছের রণ অঞ্চলে তোমাদের এই বুনো গাধা দেখা যায়। এক শৃঙ্গ বিশিষ্ট গন্ধার দেখা যায় ভারতের কোন অরণ্যে, কোন অরণ্যে দেখা যায়, তোমাদের দুটো জায়গায় দেখা যায় ভারতের মধ্যে। দেখো প্রথমত দেখা যায় কিসে, সেটা মনে রাখো, তোমাদের পশ্চিমের মধ্যেই জলদাপাড়াতে দেখা যায়, জলদাপাড়া। আর দুই হচ্ছে তোমাদের এখানে অসমে অবস্থিত কাজিরাঙ্গাতেও দেখা যায়, ঠিক আছে, অসমে অবস্থিত কাজিরাঙ্গা, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের অভয়ারণ্য, দুটোই অভয়ারণ্য, দুটোতেই তোমাদের এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায়। এটা হচ্ছে অসম, ঠিক আছে, এটা হবে অসমে, আর এটা আমাদের জলদাপাড়া হচ্ছে পশ্চিমবঙ্গ। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো বলছে তোমাদেরকে কিন্তু 2 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছে, দৈনিক উষ্ণতার প্রসার কাকে বলে, না কোনো নির্দিষ্ট স্থানে একদিনে সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে যে পার্থক্য তাকেই ওই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার বলা হয়। সমষ্ণ রেখা, এগুলো তোমরা জানো, প্রশ্নটা সমষ্ণ রেখা কাকে বলে, না পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। খাদার মাটি, খাদার ও ভাঙার মাটি কাকে বলে, খাদার হচ্ছে কি নদীবাহিত নবীন পলিমাটিকে বলে খাদার, আর প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় ভাঙার। নবীন পলিমাটি হলে খাদার, ভাঙার। মনে রাখবে, দেখো এখানে মনে রাখার একটা ট্রিক্স বলছি, খাদার ভাঙার, এখানে প্রথমে কি আসছে, খাদার আসছে, তাহলে একে খাদার, দুই আসলো ভাঙার, তাহলে মনে রাখবে নবীনটা যারা নতুন হয় তারা প্রথমে আসছে, সেকেন্ড আসছে কি যে ভাঙার অর্থাৎ পুরনো পলিমাটি। এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে, খাদার প্রথমে আসছে, ভাঙার পরে আসছে, আর নতুনরা প্রথমে আসে, পুরনো হয় ধীরে ধীরে। তো সেই কারণে দেখো নবীন খাদার, ভাঙর হচ্ছে তোমাদের পুরনো, এটা মনে রাখার জন্য ট্রিক্স। এরপর দেখো মরু মাটির দুটি বৈশিষ্ট্য বলেছে, মরু মাটির বৈশিষ্ট্য বালির ভাগ বেশি থাকে এই মাটিতে, কিন্তু জৈব পদার্থের ভাগ খুব কম হয়। আর্দ্বীপের যে মাটি, এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম হয়ে থাকে। এরপরে দেখেছো বলেছে কোন কোন উপাদানের উপর নির্ভর করে মাটি তৈরি হয়, কোন কোন উপাদানের উপর, অবশ্যই আদি শিলা, তোমাদের আদি শিলা অর্থাৎ যেটা মেন শিলা সেটা থেকে, তারপরে জলবায়ু এগুলোর উপরেও নির্ভর করে, ভূপ্রকৃতির উপরেও নির্ভর করে, এটাও একটা দিক, ভূপ্রকৃতি, জীবজগৎ সময়ের উপর নির্ভর করে, ইত্যাদি আরও অনেক কিছুই আছে। বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝো, না কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প অবস্থান করে তাকেই সেই বায়ুর আর্দ্রতা বলে। দেখো এর পরের প্রশ্নগুলো দিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই বড় প্রশ্নগুলো, এগুলো যদি না পারো অবশ্যই কমেন্টে জানাও, সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। আমি বড় প্রশ্নগুলো একবার দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। দেখো রয়েছে আন্টার্কটিকা মহাদেশে আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় কেন, এটাও তোমরা পেয়ে যাবে, বইয়ে আছে, সহায়িকা বইয়েও পেয়ে যাবে, এমনিতেও টেক্সট বইতেও পাওয়া যাবে। আন্টার্কটিকা মহাদেশে কী ধরনের জীবজগৎ দেখা যায়, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে কোন মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে বৃষ্টিপাত হয় এবং কেন হয়, ভারতের দিল্লি, চণ্ডীগড়, ভোপালে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সমভাবাপন্ন, চরমভাবাপন্ন তোমরা জানো, সমভাবাপন্ন কোথায় দেখা যায়, না সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, আর এটা হচ্ছে চরমভাবাপন্ন, এগুলো হচ্ছে দিল্লি, চণ্ডীগড়ে দেখা যায়। কালবৈশাখী এবং আধির মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপরে দেখো তোমাদের এখানে বলেছে 5 নম্বরে দুটো লিখতে হবে,
যে কোনো দুটি 5 নাম্বারের, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডল থেকে 16 কিলোমিটার উপরে এই যে ভাগটা দিয়ে আছে সেটা তোমরা লিখে দেবে, যদি না পারো কমেন্টে জানাবে, বলে দেবো। পৃথিবীর তাপমণ্ডলের সংক্ষিপ্ত বর্ণনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। মাটির সংরক্ষণের উপায়গুলি খুবই সহজ। অরণ্য আমাদের বন্ধু বলা হয় কেন? দেখো যে পড়াশোনা একেবারে করে না তার জন্য গ ঘ এমনিতে নিজের মতো করে লেখা যায় পয়েন্ট করে, আর উপরে পড়াশোনা একবারে করে না মানে সে যদি না পারে তার কিছু ছেড়েই দাও, মানে কিছুটা পারে এরকম যদি হয়। আর এদিকে তোমার এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এই দুটো তোমার বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত, এটা একটু পড়াশোনা করতে প্রয়োজন হয়। পৃথিবীর তাপমণ্ডল, এই হচ্ছে তোমাদের 10, 12 আর এদিকে 8। আর সামনের পেজে যদি যাই আমরা, সেখানে হচ্ছে তোমাদের 12। এই হচ্ছে তোমাদের টোটাল 50 নাম্বার। তোমরা যদি 50 নাম্বারের পরীক্ষায় এই সাজেশনটা ফলো করো, মিনিমাম তোমরা, আমি বলে দিচ্ছি যে 40+ তোমরা নাম্বার এখান থেকে ভ্যারি করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে রাখো। এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে এরকম ইম্পর্টেন্ট যে সকল কোশ্চেনগুলো জানতে পারে এবং তাদের পরীক্ষায় হেল্প হয়। তো চলো, দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সতর্ক থাকো।